এখন এইখানে খেয়াল করো, 25°C তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ শুষ্ক গ্যাসকে হঠাৎ সংনমিত করে। তো যেহেতু হঠাৎ রুদ্ধতাপীয় আয়তন অর্ধেক করা হলো। আচ্ছা, টেম্পারেচার দেওয়া, চাপ দেওয়া, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 atm, আয়তন অর্ধেক করা হয়েছে, তার মানে V2 এবং V1 এর মধ্যে সম্পর্ক দেওয়া। এখন এখানে চূড়ান্ত তাপমাত্রা মানে T2 বের করতে বলছে। এখন এখানে তোমার T1 দেওয়া আছে, তুমি ভি এবং টি এর সম্পর্কটা ইউজ করে T2 বের করবা। তারপর চাপ এখানে গামার মধ্যে দেওয়াই, তারপরে পি এবং বি এর সম্পর্ক ইউজ করে T2 বের করবা। একটি মোটর টিউবের অভ্যন্তরে বায়ুর আয়তন দেওয়া, টেম্পারেচার দেওয়া, চাপ দেওয়া, T2 হঠাৎ ফুটে গেল, তাহলে এখানে এখন এখানে কোন ধরনের চেঞ্জ হবে এটা বলো। টিউব যদি এখানে হঠাৎ যদি ফেটে যায়, তো এখানে এখানে কোন ধরনের চেঞ্জ হবে? কোন ধরনের? হুম, এখানে রুদ্ধতাপীয় তো হবে না, কারণ টিউবটি যদি হঠাৎ যদি ফেটে যায় তাহলে রুদ্ধতাপীয় এখানে পরিবর্তন। এখন চাপ হচ্ছে দেওয়া তোমার, তোমার প্রাথমিক চাপ হচ্ছে দেওয়া 2 atm। এখন টিউবটা যদি হঠাৎ যদি ফেটে যায়, তখন টিউবের অভ্যন্তরে যেগুলা বাতাস বা আহ, যেগুলা বায়ু ছিল, এই যে টিউবের অভ্যন্তরে বায়ুর আয়তন এত, তো টিউবটা যদি ফেটে যায় তখন এই টিউবের অভ্যন্তরের বায়ুগুলো আমাদের বায়ুমণ্ডলের সাথে মিশে যাবে না? তো বায়ুমণ্ডলের সাথে যদি মিশে যায়, তো সেই ক্ষেত্রে ফেটে যাওয়ার পরে ওই বায়ুগুলোর চাপ এই কত হবে বলো তো? বলো। কত হবে? P1 যোগ না না, P1 যোগ না, আমি তো এটা তো বললাম যে তোমার টিউব ফেটে যাওয়ার পরে বা টায়ার ফেটে যাওয়ার পরে তোমার টায়ারের ভিতরকার বায়ুগুলো তোমার বায়ুমণ্ডলে চলে আসবে, তখন ওর চাপ হবে বায়ুমণ্ডলের এই চাপের সমান। বায়ুমণ্ডলের চাপ এই কত হয় নর্মালি? 1 atm। হুম। তাহলে P2 দেওয়া, সরি P1 দেওয়া, P2 হবে 1 atm। আর হচ্ছে যে চূড়ান্ত তাপমাত্রা, সো তোমার P1 এবং P2 তুমি এই পেয়ে গেছো। তো চূড়ান্ত তাপমাত্রা বের করার জন্য পি এবং টি এর মধ্যে সম্পর্কটা ব্যবহার করতে হবে। তো পি এবং টি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে T1 টু দি পাওয়ার গামা, P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, P টু দি পাওয়ার গামা, P2 1 মাইনাস গামা। সো T1 দেওয়া এখানে 27°C। আচ্ছা, আমরা এবং টি এবং পি গুলা এক সাইডে নিয়ে যাই, যদি এখানে T1/T2 লিখি, তাহলে এটা হবে গামা। আর এখানে হবে P2/P1, এটা হবে 1 মাইনাস গামা। তো T1 এর মান, হুম, আচ্ছা, এখন এখানে খেয়াল করো T1 এর মান হচ্ছে 300, T2 এর মান বের করতে হবে। এখন এখানে গামার মান এই যে এখানে কত, এইগুলা ক্যালকুলেটরে কিভাবে বের করে এগুলো শিখে রাখো, এগুলো এমনিতে এ, দেখলে এগুলো মনে থাকবে। এখানে P2 হচ্ছে তোমার 2 atm, P1 হচ্ছে 1 atm। এখন তুমি যদি এখানে প্যাসকেলে লেখো, তাহলে উপর নিচে 101, এই 325 গুণ করলে দুইটাই চলে যাবে, সো এটা এখানে লিখলাম না।
সো এখানে 1 মাইনাস, এখানে তো গামা হবে, তো আমরা তার জায়গায় 1.4 একবার লিখে রাখলাম। তাহলে এখানে 300/T2, এটা হচ্ছে 1.4, আর এখানে 2 এর পাওয়ার হবে -0.4। এখন এইখানে তুমি, ক্যালকুলেটর সাথে আছে না? হ্যাঁ। ওকে, এখন খেয়াল করো, 300/T2, এটা হচ্ছে 1.4। এখন তো তুমি 2 এর পাওয়ার -0.4 যদি দাও, তাহলে এটা এই যে কত আসে ক্যালকুলেটরে, দিয়ে দেখো তো কত আসে। তাড়াতাড়ি বলো, এতক্ষণ তো লাভ হবে না। 0.7578। হ্যাঁ, এটা হচ্ছে 0. ধরো যে 757। এখন এইখানে তুমি T2 এর মান বের করতে গেলে তো 1.4 মানে পাওয়ারটাকে রিমুভ করতে হবে। তো এটা যদি স্কয়ার হইতো বা কিউব হইতো, আমরা সহজে এটাকে দূর করতে পারতাম। বাট এইখানে 1.4 মানে যে কোনো পাওয়ার দূর করার ওয়ে হচ্ছে, তোমার যে মানটা আছে, তুমি শিফট চেপে তারপর রুট চাপো, শিফট রুটের, এই রুটের ভিতরে এখানে মানটা দেওয়ার দরকার নেই, এখানে লেখো অ্যান্সার, কারণ যেটা অ্যান্সার আসছে ওইটাই। এরপরে হচ্ছে যে এই যে তোমার বাম দিকের বাটনটা চেপে তোমার কার্সরটাকে হচ্ছে 3-তে নিয়ে যাও। তারপর 3-তে নিয়ে গিয়ে 3 ডিলিট করে দিয়ে এখানে 1.4 লিখবো। এই বুঝছো? এটা মানে এটা তোমার ফাইনাল জিনিসটা আসবে এখানে অ্যান্সার, আর এইখানে হচ্ছে 1.4। এরকম আসছে। হ্যাঁ। তো এখন সমান চিহ্ন চাপ দাও, এটা হচ্ছে 300/T2 এর মান, অর্থাৎ 0.82। তাহলে T2 এর মান আসবে 300 / এটা। তাহলে T2 আসবে এখানে 365.7 কেলভিন। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। কি ব্যাপার এখানে, বুঝছি। এখানে 1 - গামা না, 300 হুম। P1/T2 দিলে এটা হবে গামা, আর P2/P1। আচ্ছা দাঁড়াও, এখানে তো একটা ভুল হয়েছে, এখানে তো P2/P1 মানে এখানে হাফ হবে, এখানে তো 2 তো হবে না। এইখানে হবে হাফ আসলে, কারণ P2 এর মান 1, P2/P1, এইখানে হবে হাফ। তো এইখানে হাফ হবে, এইখানে হাফ হবে। তো এখন আমরা যে এখানে যে এগুলা বের করছি, এগুলা তাহলে ভুল ছিল। তো এখানে এখন এই যে হাফের পাওয়ার ইয়ে দাও, -0.4 দিলে এইটা আসবে কত, এখানে হাফের পাওয়ার দিলে এটা আসবে 1.319। এখন শিফট রুট দিয়ে অ্যান্সার দিয়ে আবার সেম ভাবে ওইটা বের করো, এটা তখন আসবে 1.21। 300 / এটা দিলে আসবে 246.1006 কেলভিন। হ্যাঁ, এটা অ্যান্সার, এটা বুঝছো এখন? হ্যাঁ, বুঝছি। ওকে, এরপরে চূড়ান্ত আয়তন। তো এখন যেহেতু এখানে তোমার চাপের পরিবর্তন দেওয়া, সো আমরা চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা ইউজ করবো এটা। এখন P1 কত? P1 হচ্ছে 2,
এখন এই যে, তো মেবি ঠিক আছে, এটা হচ্ছে 2। তাহলে তোমার V2/V1 এটা হচ্ছে 1.4, এইখানে হচ্ছে 2। তো সেম ভাবে এটা তুমি বের করো, শিফট রুটের ভিতর 2 দিয়ে এখন 1.4 দাও, তাহলে আসবে এখানে 1.64। এখন V1 এর সাথে আর গুণ হয়ে এই চলে যাবে। তোমার V1 ছিল কত? V1 ছিল 200। এখন এর সাথে 200 যদি গুণ করি, তাহলে এটা আসবে 328.134 লিটার। এটা বুঝছো? খুবই সহজ ম্যাথ হ্যাঁ। এগুলা। ওকে, এখন এটা পড়ো। এত চাপে এত তাপমাত্রায় নির্দিষ্ট ভরের অক্সিজেনের আয়তন দেওয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তন হঠাৎ দ্বিগুণ করা হলে এর অন্তঃস্থ শক্তির কি পরিবর্তন হবে? স্থির চাপ এবং স্থির আয়তনে মোলার তাপদহন ক্ষমতা এবং আর এর মান দেওয়া। ওকে, আচ্ছা। এখন এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, মানে যেটা এখানে জানতে চাইছে এটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তো অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমরা যদি বের করতে চাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা যে কোনো প্রক্রিয়ায়, মেন সূত্রটা হচ্ছে এইটা। So, আমাদের এখানে ডি ইউ বের করতে বলছে, বা দ্রুততাপীয় প্রক্রিয়ায় ডি কিউ এর মান 0, এটা আমরা জানি। তাহলে ডি ইউ ডি ডাব্লিউ এটা হবে 0। তো ডি ইউ আমাদের যেহেতু বের করতে বলছে, ডি ইউ সমান কি হবে? মাইনাস ডি ডাব্লিউ। এখন এখানে ডি ডাব্লিউ আবার কি? ডি ডাব্লিউ হচ্ছে কাজ। আমরা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই কাজের সূত্রটা তো শিখলাম। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই কাজের সূত্রটা কি ছিল বলো? পি ডি পি ইন্টু ডিভি। কি? হ্যাঁ না? ওটাই তো। কোন কাজ? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই কাজের সূত্র তো লিখে দিলাম তো মনে হয়। ও হ্যাঁ, এই যে এন ইন্টু হুম। n ইন্টু কি? এন ইন্টু আর, আর বাই এল। এল না, এটা তো গামা মাইনাস ওয়ান। গামা-1 T1 - T2। হুম। তো এইখানে আবার এইটা সমান ছিল CV T1 - T2। এটা হচ্ছে কাজ। তো আমরা যদি এখন কাজটা যদি বের করতে পারি, তো কাজ এর ঋণাত্মক মানটাই তো হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, আমরা তো এটা দেখলাম। তো এখন এখানে কাজ বের করার জন্য তোমার এন এর মান যেহেতু কিছু বলা নাই, তো এটাকে একমল এখানে কি বলা আছে? আচ্ছা, যেহেতু চাপ দেওয়া, চাপ আয়তন সবকিছু দেওয়া, মানে পি, ভি, আর টি সবই দেওয়া। তো আমরা এখান থেকে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ব্যবহার করে এন এর মান বের করতে পারবো। সিবি এর মান দেওয়া, T1 দেওয়া এই 300 কেলভিন, এবং আমাদের এই কাজের সূত্রে যেহেতু T2 লাগতেছে, তো এখান থেকে T2 এর মানটা বের করতে হবে। ওকে, এখন দেখো এখানে এন কি হবে? এন হবে পিভি ইকুয়াল টু এনআরটি, এন সমান হবে পিভি ডিভাইড বাই আরটি। তাহলে পি এখানে কত? পি দেওয়া 10⁵ প্যাসকেল, ভি দেওয়া 10⁻³ মিটার কিউব, আর এর মান 8.314, আর টি এর মান হচ্ছে 300 কেলভিন। সো এইখান থেকে এন এর মান আসবে 0.04 মোল। ওকে, আবার এখান থেকে এই যে তোমার লাগবে কি? লাগবে হচ্ছে T2। সো তোমার এখানে যেহেতু আয়তন হঠাৎ দ্বিগুণ হয়ে গেল, তার মানে V2 টু V1। সো এখন আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা ইউজ করো, তো এটা হবে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1
T2 V2 ^ Γ - 1। তাহলে তুমি যদি T2/T1 লেখো, এখানে হবে V1/V2 এরপর Γ - 1। V1 এবং V2-র মধ্যে সম্পর্ক, তাহলে এটা হবে হাফ। গামার মান কত? এটা কার ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে দ্বিপরমাণু, মানে 1.4। 0.5 এর পাওয়ার হচ্ছে 0.4। সো এটা যেটা আসবে 0.757। আর T2 আসবে কত, এর সাথে T1 এর মান হচ্ছে 300 কেলভিন গুণ করো, এটা আসবে 227.357। ওকে, এত কেলভিন। তাহলে এখানে কাজ হবে কত? এন এর মান হচ্ছে 0.04। সিভি এর মান দেওয়া, স্থির আয়তনে সিভি এর মান কত? 20, 20.9। আর এইখানে T1 এর মান ছিল 300। এখন দেখো, এখন তুমি এইখানে আরো একটা জিনিস ইউজ করতে পারো। তোমার এখানে যেহেতু গামা সম্পর্কে কিছু বলে না, এবং ও এখানে যেহেতু গ্যাসের নামটা দিয়ে দেওয়া অক্সিজেন, বাট যদি তোমার এখানে কিছু দেওয়া না থাকতো, যে জাস্ট যদি বলতো যে কোনো একটা এই যে গ্যাসের, তাহলে তুমি এখান থেকে গামার মান কিভাবে বের করতে? কারণ গামার মান তো লাগতো প্রশ্ন, এখান থেকে গামার মান কিভাবে বের করতে বলো? সিপি বা এই, না এটা তো না, সিপি বাই সিবি গেল গামা। ইয়ে তাড়াতাড়ি দিবে বলো। কোন, সিপি বাই সিবি ইকুয়াল গামা, ওইটা দিবে কোন। হ্যাঁ, তো এখানে সিপি এবং সিবি দুইটাই দেওয়া। তো এখন এইখানে যে মানগুলো দেওয়া, তুমি এটা ইউজ করলে দেখবা যে এটা 1.4 আসে। তাহলে এইখানে তোমার কাজের মান আসবে হচ্ছে 50.7 এত জুল। তো এটা হচ্ছে কাজ, বাট আমরা তো দেখলাম এইখানে, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি হবে? অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে মাইনাস অফ DW, না ডিইউ সমান, তাহলে এটা হবে -60.7 জুল। ওকে, এটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এটা বুঝছো আশা করি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে প্রথমে ধীরে ধীরে এবং পরে আকস্মিকভাবে, মানে হঠাৎ করে, এবং আদি আয়তনের 1/3 সংকুচিত করা হলো, প্রতি ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন নির্ণয় করা। ওকে, সো এখানে ফার্স্ট এই যে প্রসেসটা কি বলতো? ফার্স্ট প্রসেসটা কি? সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে আছে সমষ্ণ। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য T1 কত দেওয়া, 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। তো এখন এখানে তোমার যে এই প্রশ্নটা যে বলছে তাপমাত্রার পরিবর্তন, তো প্রথম ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন এখানে কি হবে? এই এখন যেখানে তাপমাত্রার পরিবর্তন বের করতে বলছে, তো এই প্রথম প্রক্রিয়ার জন্য তাপমাত্রার পরিবর্তন কত হবে? 0। হুম, তো এইখানে তাপমাত্রার পরিবর্তন শূন্য। এখানে তাপমাত্রার পরিবর্তন শূন্য।
আর এর পরেরটা রুদ্রতাপীয় অবশ্যই। তো রুদ্রতাপীয়ের জন্য P1 দেওয়া 300 এবং আয়তন আদি আয়তনের 1/3 করা হয়েছে, তার মানে V2 হচ্ছে V1/3। ওকে, তো এখন তাহলে V1 এবং T1 এর মধ্যবর্তী মধ্যে যে সম্পর্কটা আছে আমরা এটা ইউজ করব। P1 V1 to the power -1, T2 V2 to the power -1। আহ তাহলে আমাদের যেহেতু T2 বের করা লাগবে, তো T2/T1 সমান কি হবে? V1/V2 এর পাওয়ার হবে গামা মাইনাস 1। T2 T1 এর মান হচ্ছে 300। আর V1, আমার যেহেতু V2 হচ্ছে V1 এর তৃতীয়াংশ, তার মানে V1 হচ্ছে V2 এর 3 গুণ। সো এটা হচ্ছে 3। গামার মান দেওয়া প্রশ্নে 1.4 - 1। তো 3 এর পাওয়ার দেওয়া কত? 0.4 ইন্টু 300। তাহলে T2 এর মান আসবে 465.55 কেলভিন। এবং প্রশ্নে যেটা বের করতে বলছে তাপমাত্রার পরিবর্তন, এই এই চ্যাপ্টারের প্রশ্ন খুবই সহজ সহজ আসবে এসিকিউতে। তো তাপমাত্রার পরিবর্তন আসছে, এর থেকে 300 বিয়োগ করলে কত আসবে? 165.55 কেলভিন। খুবই সহজ জিনিস। আস আচ্ছা, একটু দাঁড়াও, আমি এরপরে আর স্লাইড নিয়ে আসিনি, কারণ আমি ভাবছিলাম যে আজকে এগুলো পড়াইতে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা wait। আচ্ছা, আজকে আমি আমি বাইরে বলতে আমি রংপুরে আর কি, তোমার 3-4 দিন থেকে। তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা, বাট আজকে মনে হয় যাবো না। তো আজকে না গেলে রাতে এখন আবার পড়াবো। আচ্ছা এটা আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি। না দাঁড়াও, তার আগে একটা থিওরি করে নিই। এটা হচ্ছে এই যে তোমার সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে দুইটা গ্রাফ দেখাইছিলাম, ওই দুইটা গ্রাফ কি মনে আছে? যে একটা গ্রাফ ছিল বেশি খাড়া ছিল, আর একটা ছিল একটু কম খাড়া। হুম হুম আচ্ছা দাঁড়াও, এখানে তোমার কাছে যেহেতু তপন স্যারের বই আছে, আমি এটা তপন স্যারের এই বই থেকে এটা ডিরেক্ট ছবিটা দিয়ে এটা বুঝাই দিই। এটা জাস্ট বোঝার জিনিস, কারণ এটা মানে খ নম্বরে আসার চান্স আছে, বাট খুবই কম আসলে। এটা বলতে খ নম্বরে আসার চান্স রেয়ার, বাট তারপরও এটা একটু বুঝে রাখা দরকার আছে। সো আমি পুরোটা নিয়ে আসি আগে। আর তোমার কাছে যেহেতু তপন স্যারের বই আছে না, তো তপন স্যারের বইয়ে দেখবা যে তোমার এমসিকিউ গুলো অনেক সুন্দর ভাবে টপিক ওয়াইজ দেওয়া। সো তুমি চাইলে তো ওইখান থেকে সলভ করতে পারো তো। আচ্ছা wait, আসতেছি, যা যা, আসতেছি যা।
ওকে, এখন এইটা তোমার বইয়ে সরাসরি আছে। ওকে, আমি এখন এটা এই, যেটা এখানে বোঝার মতো আছে, যে ধরো যে এটা গ্রাফ, তোমার এটা সমষ্ণ প্রক্রিয়ার একটা গ্রাফ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমি যদি সমষ্ণ প্রক্রিয়াটা দিয়ে যদি আমি বুঝাই, তো ধরো এটা এটা একটু ইয়ে হয়ে গেছে। সো এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া গ্রাফ আমরা ধরে নিলাম, বাট যদিও সমষ্ণ প্রক্রিয়াটা এত বেশি ইয়ে হয় না, তারপরে এখানে বোঝার সুবিধার্থে ধরে, তারপরে তো অনেক বেশি ইয়ে হয়ে গেছে এইখানে। তো বাঁকা হয়ে গেল, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে ভি। এখন আমি যদি এখানে ঢালটা নির্ণয় করতে চাই, যে ধরো আমি এখানে ঢাল বের করতে চাই, এটা যদি আমার থিটা হয় এবং আমি এখানে যে রেখাটা আঁকছি এটা হচ্ছে তোমার এই যে এই ঢালের একটা, সরি, এই যে গ্রাফটার একটা স্পর্শক বরাবর। ওকে, তাহলে এখানে তোমার ট্যান থিটা সমান কি হবে বলো তো? ঢাল সমান ট্যান থিটা না? হ্যাঁ, ওকে, তো এইখানে এখন এই ট্যান থিটা সমান কি হবে? লম্ব, লম্ব এসি কোনটা? বাই এ সি, আর এটা হচ্ছে বাই সি বি। বি, এটা না? এখন হুম। তো মাহিন, আম্মু ফোন দিতে দিতে বাবার ফোন থেকে ফোন দিতে। ওকে, এখন এইখানে বি থেকে সি, এটা কি? আমি যদি এই বরাবর একটা লাইন টেনি, ধরলাম যে এটা ভি 2, এটা হচ্ছে ভি 1, মানে এটা হচ্ছে তোমার বি সি, এই জিনিসটা হচ্ছে আয়তনের পরিবর্তন না? আমি যদি এটাকে ডি ভি দ্বারা লিখি, আর হুম। এসি কি হবে? এটা হচ্ছে তোমার চাপ। চাপের পরিবর্তন। তাহলে এটা সমান কি হচ্ছে? ডিপি বাই ডিভি, এটা বুঝছো তো না? হুম। যে এইখানে তাহলে ঢালকে তোমার তাহলে কি দ্বারা তাহলে লেখা হবে? ডিপি বাই ডিভি দ্বারা। তো দেখো এইখানে এই যে এই তোমার এই বইয়ের লেখাগুলো তো দেখা যাচ্ছে না? হ্যাঁ। ওকে, তো এখন দেখো, এখন এইখানে যে বলছে যে আহ এইখানে কি কি ব্যাপার হবে এইখানে কি? ওকে, তো এখন দেখো এইখানে যেটা ওই যে বলা যে যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি, এবং এখানে ঢাল প্রকাশ করা হয় ডিপি ডিভি দ্বারা। এটা যে ঢাল, এটা যে কিভাবে ঢাল হয় এটা আশা করি এখান থেকে বুঝতো। তো এখন দেখো সমষ্ণ রেখার ঢাল, এটা এই এটা কি হবে? আমরা জানি সমষ্ণ মানে বয়লের সূত্র মানে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা না? হুম। আচ্ছা, তুমি এইখানে এর জন্য আবার ডিফারেন্সিয়েশনের একটা সূত্র জানা লাগে, যে ডিফারেন্সিয়েশনের একটা সূত্র আছে, যে তোমার যদি দুইটা চলক গুণ আকারে থাকে, এটা মেবি মনে আছে, আমি একবার এটা মনে বলছিলাম, একটাকে বাইরে রেখে আর একটা ডিফারেন্সিয়েশন প্লাস অন্যটাকে বাইরে রেখে এখানে আর একটা ডিফারেন্সিয়েশন, এটা মনে আছে? আছে। ওকে, এখন দেখো জাস্ট এইখানে জাস্ট ওইটাই লিখছে আর কি, যে তোমার এটা পিভি সমান এই যে ধ্রুবক, আমরা যদি এখন এই যে পিভি কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে একবার পি কে বাইরে রেখে ভি পাবো, আর একবার ভি কে বাইরে রেখে ডিপি বাই ডিবি, এটা হবে না? এ- এখন দেখো হ্যাঁ। এই যে পিভি সমান যে ধ্রুবক, মানে আমি এখানে দুই দিকেই ডিফারেন্সিয়েশন করছি, একবার পিভি কে ডিফারেন্সিয়েশন করছি
আর একবার হচ্ছে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করছি। ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে এই যে কত আসে? শূন্য আসে। 0। এগুলো মনে আছে তো? ওকে। হুম। আবার তোমার যদি দুইটাই যদি সেম হয়, মানে আমি যদি এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করি, এটা কি হবে? ওয়ান হবে না? হুম। ওকে, তো এখন দেখো এই যে ডিভি বাই ডিভি এটা কি হবে? এটা মানে ভি এর সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন মানে ওয়ান। তার মানে পি, এখানে পি ইন্টু ওয়ান মানে পি, এরপরে হচ্ছে ভি ইন্টু ডিপি বাই ডিভি। তাহলে আমাদের যেটা ঢাল, ঢাল সমান যে ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। তাহলে সমষ্ণ রেখার ঢাল, তাহলে এই যে এখানে যে কি হচ্ছে, তাহলে সমষ্ণ রেখার ঢাল হচ্ছে মাইনাস পি বাই ভি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন দেখো সেম ভাবে তোমার এই যে রুদ্রতাপীয়র ক্ষেত্রে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি কি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক না রুদ্রতাপীয়র ক্ষেত্রে? হ্যাঁ, তো এইখানে সেম ভাবে এইখানে তোমার ক্যালকুলেশন করার পরে এইখানে এই যেটা আসে যে তোমার রুদ্রতাপীয় রেখার ঢাল হচ্ছে এই যে ডিপি বাই ডিভি। এখানে তোমার ক্যালকুলেশনটা অত বোঝা লাগবে না। এইটা আসে একটা জিনিস এখন এই যে খেয়াল করো, তোমার সমষ্ণ রেখার ঢাল ছিল মাইনাস পি বাই ভি, আর রুদ্রতাপীয় রেখার ঢাল হচ্ছে গামা ইন্টু মাইনাস পি বাই ভি। তাহলে আর ঢাল এই বেশি হবে বলতো? সমষ্ণর ক্ষেত্রে। না, এটা তো সমষ্ণটা এই কিভাবে হয়? সমষ্ণটা না। হচ্ছে মাইনাস পি বাই ভি, আর রুদ্রতাপীয়টা আমি যদি ড্যাশ যদি ধরে নিই, এটা হচ্ছে গামা ইন্টু মাইনাস পি বাই ভি। তাহলে কারটা এখানে এই বড় হইলো? রুদ্রতাপীয়টা না? রুদ্রতাপীয়। হুম। রুদ্রতাপীয়টা এই কত গুণ এই যে মানে ঢালের এই কত গুণ এই যে এখানে এই তাহলে বেশি হইলো, ঢাল বেশি হইলো গামা গুণ এই বেশি। তাহলে যার ঢাল বেশি হবে সে তত বেশি খাড়া হবে। এটা বুঝছো তো না? তাহলে সমষ্ণ রেখার হ্যাঁ, বুঝছি। ঢাল, ঢাল অপেক্ষা তোমার রুদ্রতাপীয় রেখার ঢালটা গামা গুণ বেশি বড়, অর্থাৎ রুদ্রতাপীয় রেখার লেগ তত বেশি খাড়া হবে, মানে গামা গুণ বেশি খাড়া হবে। এটা বুঝছো? ওকে। হ্যাঁ, তো বুঝছি। তো রুদ্রতাপীয় এবং সমষ্ণ এর মধ্যে যে তোমার গ্রাফের যে বিষয়টা আছে এটা এইটু। আর এইখানে এই যে এই গ্রাফ দুইটা অবশ্যই এটা ভালোভাবে জেনে রাখবো যে মানে তোমার প্রশ্নে দেখবা যে দুইটা গ্রাফ দিয়ে দেওয়া সমষ্ণ এবং রুদ্রতাপীয়র মধ্যে দুইটা গ্রাফ দিয়ে দেওয়া, এবং প্রশ্নে কিন্তু বলা থাকবে না যে কোন গ্রাফের জন্য কি। এখন ধরো যে তোমার দুইটা গ্রাফ এইখানে দিয়ে দেওয়া এইরকম, সো এই গ্রাফের জন্য দেখবা যে পিভি এর মান দেওয়া, এই গ্রাফের জন্য ইভি এর মান দেওয়া। সো এখন তোমাকে প্রশ্নে যে গ্রাফ নিয়ে ম্যাথ করতে বলবে ওই, তো রুদ্রতাপীয় যদি হয় তো রুদ্রতাপীয়ের জন্য পি ভি অথবা ভি এবং টি অথবা পি এবং টি এর মধ্যে সম্পর্কগুলো একরকম। এবং সমষ্ণের জন্য কিন্তু তোমার ডিরেক্ট যেটা সূত্র আমাদের আদর্শ গ্যাসের সূত্র পি ভি ইকুয়াল টু ধ্রুবক, বা আদর্শ গ্যাসের যেগুলো অন্যান্য যেগুলো সূত্র আছে এগুলা। সো এগুলা এগুলা খেয়াল রাখবে এগুলা। আর হচ্ছে যে এইখানে আচ্ছা দাঁড়াও, তপন স্যারের বই যদি তোমার কাছে যদি থাকে, তপন স্যারের বইয়ে উম, এই যে তপন স্যারের আহ বই যদি তোমার কাছে থাকে, এটা হচ্ছে যে ম্যাথ গুলো আছে গুচ্ছ 1.7, এইখানে ম্যাথ আছে বেশ কয়েকটা। এগুলো ম্যাথ নিজে থেকে সলভ করবে। আচ্ছা। এরপরে এমসিকিউ তে, এমসিকিউ এইখানে কই থেকে আছে? আমরা তো সলভ এগুলো তো করছিলাম, এইখানে যে সেম এইখানে তোমার এমসিকিউ তো গ গুচ্ছ ও এখানে 1.7 এর এক থেকে এখানে কয়টা এমসিকিউ আছে? মাত্র 8টা এমসিকিউ আছে, এগুলা নিতে দেখে আসি আর কি। আর আজ রাতে আমি এখন আরো একবার পড়াবো, এখন ওইটা সময় এখন বলে দেবো পরে। আচ্ছা। তো
তো এগুলো রিভিশন দিয়ে রাখি রাতের মধ্যেই, আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি এখন। তো এখন এখানে থাক আপাতত।